এর ক্লাসে পাচ্ছেন আমাদের শীট। শীট কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আমরা এই চ্যাপ্টারে মার্কেটিং এন্ডের আলোচনায় করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এনভায়রনমেন্ট মানে যদি হয় পরিবেশ, আর এনভায়রনমেন্টের সংজ্ঞাও আপনারা বলেছিলেন যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। তাহলে মার্কেটিং এনভায়রনমেন্ট হচ্ছে মার্কেটিং এর চারপাশে যা কিছু আছে তাই নিয়ে মার্কেটিং এর পরিবেশ, এরকমই হওয়ার কথা। আমরা বলছি যে মার্কেটিং এনভায়রনমেন্ট হচ্ছে the actors and forces close to the company that affect marketing management ability to build and maintain successful relationship with customers. যে সমস্ত অ্যাক্টরস এবং ফোর্সেস গুলো মার্কেটিং ম্যানেজমেন্টের এবিলিটিকে প্রভাবিত করে তারাই হচ্ছে মার্কেটিং এনভায়রনমেন্ট। অ্যাক্টরস এন্ড ফোর্সেস, অ্যাক্টরস এখানে ছোট ছোট যে বিষয়গুলো, আর ফোর্সেস হচ্ছে যে সমস্ত বৃহত্তর শক্তিগুলো, এগুলোকে আমরা বলছি ফোর্সেস। তো মার্কেটিং এনভায়রনমেন্ট হচ্ছে সেই সমস্ত অ্যাক্টরস এবং ফোর্সেস আউটসাইড মার্কেটিং এর মার্কেটিং ডিভিশনের আশপাশে that affect marketing management's ability, যেটা মার্কেটিং ম্যানেজমেন্টের সক্ষমতাকে প্রভাবিত করে। কি ধরনের সক্ষমতা? to build and maintain successful relationship with customers, তৈরি এবং মেইনটেইনের যে সক্ষমতা, সেই সক্ষমতা। তো এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো টাচ করব সেটা হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং এনভায়রনমেন্ট, তারপরে হোয়াট ইজ মাইক্রো এনভায়রনমেন্ট, ম্যাক্রো এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো আলোচনা করব। মাইক্রো এনভায়রনমেন্টের যে অ্যাক্টরস গুলো আছে সেগুলো আলোচনা করব, এবং ম্যাক্রো এনভায়রনমেন্টের যে ফোর্স গুলো আছে সেগুলো আমাদের আলোচ্য বিষয়। তো শুরুতে আমরা মাইক্রো এনভায়রনমেন্টের সংজ্ঞাটা মার্কেটিং এনভায়রনমেন্টের সংজ্ঞাটা জেনে নিলাম যে মার্কেটিং ডিভিশনের আশপাশে যা কিছু মার্কেটিং এর ডিভিশনের সক্ষমতাকে প্রভাবিত করে তাই হচ্ছে মার্কেটিং এনভায়রনমেন্ট। তার মানে আরেকটা কথা দাঁড়ায় যে মার্কেটিং এর আশপাশে এমন অনেক কিছু আছে যেগুলো মার্কেটিং ডিপার্টমেন্টের কাজকে প্রভাবিত করে না, সেগুলো আমরা এনভায়রনমেন্টের আওতায় আলোচনা করব না। ক্লিয়ার বিষয়টা? আমাদের কোম্পানি আমাদের মার্কেটিংকে আমাদের মার্কেটিং ডিভিশনের সক্ষমতাকে সেই বিষয়গুলো প্রভাবিত করে, শুধুমাত্র তারাই আমাদের মার্কেটিং এনভায়রনমেন্টের আলোচ্য বিষয়। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। তো মাইক্রো এনভায়রনমেন্টে আমরা বলেছি actors close to the company that affect its ability to serve its customers, যারা কোম্পানির খুব কাছাকাছি থেকে কোম্পানিকে প্রভাবিত করে তাদেরকে আমরা বলছি অ্যাক্টরস, বা যে অ্যাক্টরসরা কোম্পানির কাছাকাছি থেকে কোম্পানিকে প্রভাবিত করে তাদেরকে বলছি মাইক্রো এনভায়রনমেন্ট। এগুলোর মধ্যে রয়েছে দ্য কোম্পানি, সাপ্লায়ার্স, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, কাস্টমার, মার্কেট, কম্পিটিটর, পাবলিক। আলোচনাগুলো আমরা পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। অন্যদিকে ম্যাক্রো এনভায়রনমেন্ট বলতে বোঝায় দ্য লার্জার সোসাইটাল ফোর্সেস, that affect the micro environment, এটাকে আমরা বলছি ম্যাক্রো এনভায়রনমেন্ট। এগুলোর মধ্যে রয়েছে ডেমোগ্রাফিক, ইকোনমিক, ন্যাচারাল, পলিটিক্যাল, কালচারাল, এটসেট্রা। এই সমস্তগুলোকে আমরা বলছি ম্যাক্রো এনভায়রনমেন্ট। তো সংজ্ঞা শেষ করলাম, এরপর দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আমার কথা কি শোনা যায় এখন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা মাইক্রো এনভায়রনমেন্টে আলোচনা করতে যাচ্ছি।
মাইক্রো এনভায়রনমেন্ট হচ্ছে the actors close to the company that affect its ability to serve its customers. কাস্টমারদেরকে সার্ভ করার জন্য যে কোম্পানির সক্ষমতা, সেই সক্ষমতাকে খুব কাছে থেকে যারা প্রভাবিত করে তাদেরকে বলছি মাইক্রো এনভায়রনমেন্ট। এগুলোর মধ্যে রয়েছে the company, top management, finance, research and development, purchasing, operations and accounting. এর আলোচনা আমরা গত ক্লাসে মোটামুটি করেছিলাম। তো প্রথমে আমরা যদি বলি যে দ্য কোম্পানি, কোম্পানি বলতে কি বোঝায়, গত ক্লাসে যে আলোচনা করেছি সেই আলোকে আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। দ্য কোম্পানি বলতে কি বোঝায়? আব্দুর রহিম, আব্দুর রহিম শুনতে পাচ্ছেন আমাদেরকে? আকিব? Yes, sir. জি, মার্কেটিং এনভায়রনমেন্টে আমরা যে বলেছি Yes, sir. দ্য কোম্পানি, টপ ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ইত্যাদি আমরা 7টা মাইক্রো এনভায়রনমেন্টাল ফোর্স বলেছি। তার মধ্যে কোম্পানি বলতে কি বোঝায়? স্যার আমার এলাকায় আমার বাসার পাশে একটা মাঠে স্যার অনেক বড় মাহফিল হইতেছে, যার কারণে স্যার কথা বলা একটু কষ্ট হইতেছে স্যার। আচ্ছা, আপনি বলেন, আমরা শুনছি, অসুবিধা নেই। স্যার আবার একটু আমাকে একটু বলেন স্যার কোশ্চেনটা। এই যে প্রথম পয়েন্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, জি স্যার, দ্য কোম্পানি। দ্য কোম্পানি বলতে মাইক্রো এনভায়রনমেন্টের এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? জি স্যার, ফার্স্ট এলিমেন্ট স্যার, মাইক্রো এনভায়রনমেন্টের ফার্স্ট এলিমেন্ট স্যার, দ্য কোম্পানি। ফাইন, তো এটা দিয়ে কি বোঝায়? স্যার স্যার এই যে স্যার একটা মাইক্রো এনভায়রনমেন্ট তো স্যার একটা মার্কেটের স্যার ওই অ্যাক্টর আর কি স্যার, যেগুলো এখানে কোম্পানি বলতে বোঝায় টপ ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ডিভিশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিভিশন, পারচেজিং ডিভিশন, অপারেশন ডিভিশন, অ্যাকাউন্টিং ডিভিশন। জি স্যার। একটা কোম্পানিতে মার্কেটিং ডিভিশন ছাড়াও আরো যে ডিভিশন গুলো আছে তাদেরকে আমরা বলছি দা কোম্পানি। জি স্যার। ওকে, জি স্যার। এখানে আমাদের এটা মানে স্লাইড সব জায়গায় ভুল হয়ে গেছে। কোম্পানিটা উঠে যাবে উপরে, মাইক্রো এনভায়রনমেন্টের জায়গায় বসবে কোম্পানি, আর কোম্পানি বলতে যা বোঝাই সেগুলো নিচের পয়েন্টগুলোতে দেওয়া থাকবে। যেমন টপ ম্যানেজমেন্ট, এটাও কোম্পানির একটা অংশ, ফাইন্যান্স ডিভিশন কোম্পানির আরেকটা অংশ, স্যার সবগুলো আছে স্যার, টপ ম্যানেজমেন্ট, ফিচার্স, প্ল্যানিং, ফাইন্যান্স, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, পারচেজিং, অপারেশনস, অ্যাকাউন্টিং সবগুলোই কোম্পানির বিভিন্ন সেকশন। জি স্যার। এই সেকশনগুলোর অ্যাক্টিভিটি মার্কেটিং ডিভিশনের অ্যাক্টিভিটিকে প্রভাবিত করে। সেই জন্য আমরা এই সেকশনগুলোকে একটা নাম দিয়েছি দ্য কোম্পানি। দ্য কোম্পানি। তার মানে কোম্পানি মাইক্রো এনভায়রনমেন্ট এই হিসেবে যে কোম্পানির অন্যান্য ডিভিশনের অ্যাক্টিভিটি মার্কেটিং ডিভিশনের অ্যাক্টিভিটিকে খুব শক্তভাবে সরাসরি প্রভাবিত করে থাকে। ওকে, জি স্যার। আপনার ওয়াজ আমাদের আর শোনেন না, আমরা এখানে একটু সরি। অন্যদের কাছে করি। জি, তো গেল দ্য কোম্পানি। দ্বিতীয় হচ্ছে সাপ্লায়ার্স। সাপ্লায়ার বলতে বোঝায় কি? সাপ্লায়ার বলতে বোঝায় যারা র মেটেরিয়াল সাপ্লাই দেয়, যারা মানে যে ডিভিশন, যেই কোম্পানিগুলো, যেই বিজনেস অর্গানাইজেশন গুলো আপনাকে র মেটেরিয়াল সাপ্লাই দেয় তাদেরকে বলছি সাপ্লায়ার। তাদের অ্যাক্টিভিটিস আপনার মার্কেটিং ডিভিশনের অ্যাক্টিভিটিসকে প্রভাবিত করে। সাপ্লায়ার যদি অন টাইম ডেলিভারি দিতে না পারে, যদি আপনি যে স্পেসিফিকেশন দিয়েছেন সেই অনুযায়ী ডেলিভারি দিতে না পারে, তাহলে আপনার প্রোডাকশন, আপনার মানে কাস্টমারদের কাছে করা কমিটমেন্ট ক্ষতিগ্রস্ত হবে। আপনি বললেন একেবারে খাঁটি বাছাইকৃত আম দিয়ে আমরা জুস বানাই, কিন্তু আপনার সাপ্লায়ার
যদি বাছাইকৃত আম প্রোভাইড করতে না পারে বা ইচ্ছে করেই সেটা প্রোভাইড না করে, তাহলে আপনার এই প্রতিশ্রুতিটা মিথ্যা প্রতিপন্ন হলো এবং কাস্টমারদের কাছে টুডে অর টুমোরো এটা ধরা পড়ে যাবে। আপনি বললেন যে আগামী 1 মার্চ থেকে একযোগে সারা দেশে আমরা পণ্য সার্ভ করব, আপনারা সব জায়গায় আমাদের প্রোডাক্ট পাবেন। দেখা গেল সাপ্লায়াররা র মেটেরিয়াল সাপ্লাই দিতে দেরি করার কারণে আপনার প্রোডাকশন দেরি হয়েছে, যে কারণে 1 মার্চ পারেন নাই। তো কাস্টমারদের কাছে করা আপনার কমিটমেন্ট গুলো পূরণ করা গেল না, আপনি বা আপনার কোম্পানি কাস্টমারদের কাছে ছোট হয়ে গেলেন বা তারা আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিল। এভাবে সাপ্লায়াররা আসলে আপনার বড় ধরনের একটা প্রভাবক, মার্কেটিং এনভায়রনমেন্টের একটা বড় element। আমরা একটা উদাহরণ এভাবে দিতে পারি, সরি এক্ষেত্রে করণীয় কি সেটা যদি আমরা বলি, যে আপনার উচিত হবে কাস্টমারদের সাথে, সাপ্লায়ারদের সাথে সুসম্পর্ক রক্ষা করা, যারা র মেটেরিয়াল দেয় আপনাকে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা। তো একটা উদাহরণ হিসেবে আমাদের এক স্যার বলেছিলেন, আমি সেটা রিপিট করছি, যে যদি মনে করেন মান্ডা থেকে, মান্ডা গ্রিন মডেল টাউনে অনেক গরু চাষ হয়, সরি অনেক গরুর পালন হয়। তো সেই গরুর দুধ কেনে হচ্ছে সালাম ডেইরি মিল্ক। সালাম ডেইরি চিনেন তো? সালাম ডেইরি মিষ্টির দোকান চিনেন আপনারা? না স্যার, চিনি না তো স্যার। তো খুব নামি দামি ব্র্যান্ড ছিল, এখন অবশ্য একটু নামটা কমে এসেছে। এটা হচ্ছে আপনার খিলগাঁও এর কাছাকাছি আর কি। তো এই সালাম ডেইরি তারা কি করে, এই দুধ বিক্রেতাদের কাছ থেকে দুধ কেনে। তো এখন সালাম ডেইরি প্ল্যান হচ্ছে এবার এইচএসসি রেজাল্ট দিলে, আব্দুর রহিম কথা শোনা যায় না? হ্যালো আব্দুর রহিম কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি হাত উঁচু করেছেন। তো বলছিলাম যে এই সালাম ডেইরি যদি উম, আহ, ঈদের মানে পরীক্ষার রেজাল্টের দিন অনেকগুলো মিষ্টি বিক্রি করার টার্গেট করে এবং বিজ্ঞাপনও দিয়ে রাখে যে আমাদের এখানে বাছাই করা দুধ, বাছাই করা মিষ্টি একেবারে বিশেষ দুধ দিয়ে, খাঁটি দুধ দিয়ে আপনাদের জন্য তৈরি করা হচ্ছে। তো দুধ সাপ্লাইয়ার ওই দিন দেখা গেল কোনো কারণে তার মান্ডা অ্যাক্সিডেন্ট হয়ে দুধ অর্ধেক রাস্তায় পড়ে গেছে। তো সে কি করলো, সে তো শুধু সালাম ডেইরিকেই দুধ দেয় না, আরো অনেককে দেয়। তো সে তখন কি চিন্তা করবে, যে যারা যারা আমার টাকা ঠিক মতো দেয়, আগে ওদের প্রয়োজনটা মিটাই, তারপরে অন্যদেরটা দেবো। মানে এখানে যদি সালাম ডেইরি দীর্ঘদিনের টাকা বকেয়া রাখে, তখন সে চিন্তা করবে সালাম ডেইরিকে না দিয়ে যে নগদ টাকা দিয়ে দেয়, ওদের দুধটা দেই, সালাম ডেইরিকে বলে দেবো যে আমার আজকে দুধ সমস্যা হয়েছে, দিতে পারি। এখন দেখেন সাপ্লাইয়ের সাথে সুসম্পর্কটা হচ্ছে ঠিক মতো তাকে টাকা দেওয়া, তার কমিশন যেটা তার প্রাপ্য সেটা তাকে দেওয়া, তার সাথে রিলেশনশিপের জায়গাগুলোতে সব জায়গায় সঠিক ম্যানেজমেন্ট মেনটেন করা। এই কাজগুলো যদি সালাম ডেইরি করে, তাহলে সাপ্লাইয়ার সবার আগে তার চিন্তা করবে যে তাকে আমি আগে দেব, কারণ তার কাছ থেকে আমি বেশি রেভিনিউ পাচ্ছি। তো সাপ্লাইয়ারদের সাথে সুসম্পর্ক হচ্ছে যে সাপ্লাইয়ারদের প্রয়োজনগুলোকে পূরণ করা, যেন সে আবার আমার প্রয়োজনের সময় পাশে থাকে। ক্লিয়ার সাপ্লাইয়ার কিভাবে মার্কেটিং মাইক্রো এনভায়রনমেন্ট হচ্ছে? জি স্যার। জি স্যার। এরপরে মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ। মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ হচ্ছে আহ, যারা হোলসেলার, রিটেইলার, তারাও মাইক্রো এনভায়রনমেন্ট। মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ এর মধ্যে এখানে দেখেন আছে রিসেলার, ডিস্ট্রিবিউশন ফার্ম, ইন্টারমিডিয়ারি, রিটেইলার, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম মানে যারা পণ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে যায়। তারপরে বিজ্ঞাপন দিতে সাহায্য করে, আপনাকে বিভিন্নভাবে জরিপ করে দেয়। আর ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি হচ্ছে যারা আপনার টাকা কাস্টমারের কাছ থেকে এনে আপনার অ্যাকাউন্টে জমা করতে সাহায্য করে, আবার আপনার পেমেন্টটা সাপ্লায়ারদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, যেমন বিকাশ, যেমন নগদ।
যেমন ব্যাংক ইত্যাদি, এদের সবাইকে আমরা বলছি ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। তো মার্কেটিং ইন্টারমিডিয়ারির মধ্যে চারটা পেলাম: রিসেলার, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম, মার্কেটিং সার্ভিস এজেন্সি, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। এদের সহযোগিতা ছাড়া আপনার জন্য কাস্টমারদের কাছে প্রতিশ্রুত সেবা পৌঁছে দেওয়াটা ভেরি ডিফিকাল্ট। আপনি গ্রামে যান, দেখবেন যে শহরের যে বহুল প্রচলিত অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন না। কারণ কি? কারণ হচ্ছে গ্রামের দোকানদাররা সেগুলো রাখে না। কেন রাখে না? কারণ তারা ওখানে পার্সেন্টেজ পায় কম। তো যে কারণে ওই ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট তারা কম রাখে, আর অন্য কোম্পানিগুলো তারা বেশি পার্সেন্টেজ দেয়, এই জন্য দোকানে তারা সেই প্রোডাক্ট গুলোই রাখে। তো কাস্টমার বাধ্য হয়ে ওগুলো কিনে, কারণ 5টা দোকান ঘুরেও সেটা পায় না। তো রিসেলারদের সহযোগিতা পেলেই কেবল আপনার প্রোডাক্ট কাস্টমারদের কাছে নিতে পারবেন। আর রিসেলাররা যদি সহযোগিতা না করে, তো আপনার প্রোডাক্ট আসলে রুট লেভেলের কাস্টমারের কাছে পৌঁছাবে না, আপনি প্রোডাক্ট যত ভালো মানের তৈরি করেন না কেন। ওকে, এভাবে সব যারা ইন্টারমিডিয়েট আছে সবারই ভূমিকা আছে প্রোডাক্টকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কাস্টমারের কাছে। তো মার্কেটিং ইন্টারমিডিয়ারি ক্লিয়ার? স্যার ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন আর মার্কেটিং সার্ভিস এজেন্সিটা স্যার আবার একটু বলেন স্যার। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম মানে হচ্ছে দ্য ফার্ম উইথ distribute the product physically from one place to another place. এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্টটাকে ফিজিক্যালি ডিস্ট্রিবিউট করতে সাহায্য করে বা করার বিজনেস করে যে সমস্ত ফার্ম গুলো, যেমন লজিস্টিক কোম্পানি গুলো যারা মাল পরিবহন করে দেয়, বিভিন্ন ধরনের কভার্ড ভ্যান গুলো দেখেন না, এরা আপনার মাল পরিবহন করে দেয়। আবার পোর্টে আপনার জাহাজ থেকে মাল খালাস করে দেয় যে কোম্পানিগুলো, তাদের তো অনেক বড় বড় ইকুইপমেন্ট আছে যেগুলো দিয়ে জাহাজ থেকে মাল তুলে এরপরে পোর্টের ডকইয়ার্ডে রাখে। তো এই কাজটা করার জন্য কোম্পানি আছে। তো এই পরিবহন কোম্পানি বলেন অথবা মাল খালাস করা কোম্পানি বলেন, এদেরকে আমরা ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম বলতে পারি। এদের কাজই হলো এমন ব্যবসা করা যে কোম্পানির প্রোডাক্ট আরেক জায়গায় পৌঁছে দেয়। আমরা কুরিয়ার সার্ভিসকেও এভাবে বলতে পারি, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম। আর মার্কেটিং সার্ভিস এজেন্সি হচ্ছে যারা মার্কেটিং এর ছোটখাটো বিভিন্ন ধরনের, মানে মার্কেটিং করতে গিয়ে যে সার্ভিস গুলো প্রয়োজন হয় সেগুলো সম্পাদন করে দেয় টাকার বিনিময়ে। যেমন আপনার বিজ্ঞাপন তৈরি করে দেয়, সে তো আপনার কোম্পানি বিজ্ঞাপন তৈরি করে না, তারা বিজ্ঞাপনী ফার্মের কাছেই বিজ্ঞাপন তৈরির ভার দেয়। তারপরে আপনার জরিপ করে দেওয়ার কাজটা, কাস্টমারদের কাছ থেকে জরিপ করা। কখনো কখনো কোম্পানি এরকম জরিপ সংস্থাকে দায়িত্ব দেয় যে আপনারা সার্ভে করে আমাদের কাছে রিপোর্ট দিবেন। এরকম ছোট ছোট এজেন্সি যারা সার্ভিস দেয় মার্কেটিং এর, তাদেরকে আমরা বলছি মার্কেটিং সার্ভিস এজেন্সি। আপনি সকালবেলা উঠে দেখেন এলাকার প্রত্যেকটা দোকানের সামনে একটা করে সাইনবোর্ড ঝুলছে, যেমন নগদ এখন মাত্র 9 টাকা 99 পয়সা। তো একদিন সকালবেলা সব দোকানে এরকম দেখলেন, এইটা কাজটা কে করেছে? নগদের কর্মীরা এসে করে গেছে? না, নগদ আবার এই দায়িত্বটা দিয়েছে কোনো একটা অ্যাড অর্গানাইজেশনকে, যারা তাদের লোক দিয়ে সারা দেশে একযোগে এক সময়ে ওই জিনিসটা লাগিয়ে দিয়ে আসে। তো এগুলো হচ্ছে মার্কেটিং সার্ভিস এজেন্সি এর কাজ। ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে জানা যায়। আর কোনো? না স্যার, আপাতত আর নেই স্যার। নেক্সট হচ্ছে কাস্টমাররাও আমার মার্কেটিং এনভায়রনমেন্ট, কারণ কাস্টমারদের রুচি, পছন্দ, ইচ্ছা, অনিচ্ছা এগুলো আমার টোটাল প্রোডাক্ট মানে মার্কেটিং স্ট্র্যাটেজি নিতে আমাকে প্রভাবিত করে খুব কঠিন ভাবে। আসলে সবকিছু তো কাস্টমারকে কেন্দ্র করি, সে চায় বলেই না আমরা তৈরি করি, সে আগ্রহী বলেই না আমাদের বিজ্ঞাপন কাজে লাগে। তো এই কাস্টমারদেরকে আমরা এখানে 5টা ভাগে ভাগ করছি: কনজিউমার মার্কেট, বিজনেস মার্কেট, রিসেলার মার্কেট, গভর্নমেন্ট মার্কেট এন্ড ইন্টারন্যাশনাল মার্কেট। মার্কেট শব্দের অর্থ আমরা বলেছিলাম প্রথম চ্যাপ্টারে, কি বলেছিলাম? স্যার মার্কেট মানে হচ্ছে কাস্টমার স্যার। ইয়েস, তাহলে কনজিউমার মার্কেট মানে হলো কনজিউমার কাস্টমার, বিজনেস মার্কেট মানে বিজনেস কাস্টমার, রিসেলার মার্কেট মানে রিসেলার বা হোলসেলার রিটেলার যারা, মানে এই কাস্টমার। স্যার বলেন।
স্যার আমার একটা কনফিউশন আছে স্যার। জি প্লিজ। কনজিউমার আর কাস্টমারের মধ্যে স্যার পার্থক্যটা কি স্যার? কনজিউম শব্দের অর্থ ভোগ করা, কনজিউমার মানে ভোক্তা, আর কাস্টমার মানে হলো ক্রেতা। আপনি সবসময় নিজের জন্য কেনেন না, কখনো কখনো আপনার বাবা মা বন্ধু বান্ধব এদের জন্য কেনেন। ক্লিয়ার? তো আপনি সবসময় কনজিউমার না, হয়তো আপনি কাস্টমার বাট কনজিউমার না। আবার আপনি আহ, যদি সরকারের কোনো, মনে করেন যে আপনি সরকারের পক্ষ থেকে কেনেন, তো আপনি কি কি জন্য কেনেন? জনগণকে আপনি এগুলো দিয়ে তাদের কোনো প্রয়োজন পূরণ করবেন। অথবা কোনো একটা অর্গানাইজেশন, আঞ্জুমানে মফিদুল ইসলাম কি জন্য কেনে? পাবলিকের খেদমত করার জন্য কেনে। তো এই যে মানুষ আবার কিনে, অনেক সময় মানুষ দান করে, উপহার দেয়, সেই হিসেবে আমরা ক্রেতা আর ভোক্তা দুটোর মধ্যে একটু পার্থক্য করতে পারি আর কি। স্বাভাবিক হিসেবে আসলে একই, তারপরও ডিটেইলসে যখন আলোচনা করব তখন আসলে কনজিউমার আর হলো কাস্টমারের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। তো কনজিউমার মার্কেট মানে হলো কনজিউমার কাস্টমার, যে কাস্টমার নিজের জন্য কেনে। বিজনেস মার্কেট মানে হচ্ছে সেই কাস্টমার যে ব্যবসা করার জন্য কেনে, যেটাকে দিয়ে সে আবার প্রডিউস করবে। মনে করেন সে কাঠ কেনে কি জন্য? কাঠ দিয়ে সে চেয়ার তৈরি করে বিক্রি করবে। অথবা সে গম কিনে কেন? গম ভাঙিয়ে আটা তৈরি করে তারপর সে আটা দিয়ে পিঠা, মানে সেমাই তৈরি করবে, অথবা নুডলস তৈরি করে বিক্রি করবে। এদেরকে আমরা বলছি বিজনেস মার্কেট, যারা বিজনেস করার জন্য প্রোডাক্ট কিনে। রিসেলার মার্কেট হচ্ছে কাস্টমার্স হু পারচেজ টু সেল ইট ফার্দার, যারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। কিনে এক যে অনেক দূর থেকে কিনে এনে এলাকায় নিয়ে এসে তারপর বিক্রি করে, এগুলোকে আমরা বলছি রিসেলার মার্কেট। এদের মধ্যে হোলসেলারও আছে, রিটেলারও আছে। গভর্নমেন্ট মার্কেট হচ্ছে যখন গভর্নমেন্ট মানে কাস্টমার হয়ে যায় বা তারা কেনে। যেমন গভর্নমেন্ট কখনো কখনো কেনে কি জন্য? কেনে হচ্ছে আহ পাবলিক কোনো ফাংশন পরিচালনার জন্য, একটা ব্রিজ করার জন্য, কালভার্ট করার জন্য, অথবা বিদ্যুতের খুঁটি বসানোর জন্য। এই যে বিভিন্ন উদ্দেশ্যে গভর্নমেন্ট পারচেজ করে, এই জন্য গভর্নমেন্টও কখনো কখনো কাস্টমার। এদেরকে আমরা নাম দিয়েছি গভর্নমেন্ট মার্কেট। আর ইন্টারন্যাশনাল মার্কেট মানে হচ্ছে দেশের বাইরে যে সমস্ত কাস্টমাররা ক্রয় করে থাকে, তাদেরকে বলছি ইন্টারন্যাশনাল মার্কেট। জি, এই কাস্টমারদের এই যে বিভিন্ন গ্রুপ আলোচনা করেছি, এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা? না স্যার। ক্লিয়ার? ওকে। এরপরে আমরা যাচ্ছি স্লাইডে। কম্পিটিটরস, কম্পিটিটররা কখনো কখনো আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটিস কে প্রভাবিত করে। তো কম্পিটিটরস কিভাবে মার্কেটিং কে প্রভাবিত করে? কম্পিটিটরস এমন একটা স্ট্র্যাটেজি নিল যেজন্য আপনাকে স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হয়। কম্পিটিটর এমন একটা নতুন অফার দিল যে কারণে আপনাকে আবার আপনার অফারটা নতুন ভাবে ক্রিয়েট করতে হয়। সুতরাং কম্পিটিটরও আপনার মার্কেটিং এনভায়রনমেন্ট। আব্দুর রহিম, বোঝা যাচ্ছে কথা? প্রবলেম হচ্ছে স্যার, বুঝতে পারতেছি না স্যার। উম, মুশকিলের কথা। সমস্যা না স্যার, সমস্যা নাই স্যার, আমি রেকর্ডিং দেখে নেবো স্যার। রেকর্ডিং এ তো আসবে, ভেঙে ভেঙে আসবে যদি। না স্যার, আমি তো স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। স্যার আমার সমস্যা হচ্ছে স্যার, আমার নেট সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আছে। তা আমরা কম্পিটিটরস বললাম যে কম্পিটিটরদের স্ট্র্যাটেজি আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিকে প্রভাবিত করতে পারে, যে কারণে কম্পিটিটরদেরকেও আমরা একটা মার্কেটিং এনভায়রনমেন্টের তালিকায় রাখলাম। কিভাবে প্রভাবিত করতে পারে তার একটা উদাহরণ গত ক্লাস দিয়েছিলাম, কেউ কি মনে করতে পারবেন? শব্দ কেন?
বলেন তো দেখি কম্পিটিটররা কিভাবে প্রভাবিত করতে পারে। গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম। কম্পিটিটররা কিভাবে প্রভাবিত করে তার একটা উদাহরণ হচ্ছে বাংলা লিংক আজীবন মেয়াদ। মনে পড়েছে এখন? জি স্যার, বলেন মনে দেখি। পড়ছে স্যার। স্যার আপনি বলছিলেন স্যার যে গ্রামীণ ফোনে আগে স্যার মানে মেয়াদ তাড়াতাড়ি শেষ হয়ে যেত, পরে সেটা মানে সেটার এগেইনস্টে স্যার বাংলা লিংক আজীবন মেয়াদ নিয়ে যখন আসলো স্যার, তখন মানে এটা দিয়ে এক্সাম্পল দিছিলেন কম্পিটিটরস, হ্যাঁ, হ্যাঁ। এভাবেই স্যার এফেক্ট গ্রামীণ করছে। ফোনের মেয়াদ সিস্টেম ছিল 21 দিন। 21 দিন পরে রিচার্জ না করলে আপনি 7 দিন শুধু ফোন রিসিভ করতে পারবেন, কল করতে পারবেন না। আর ওই 7 দিন পর তথা 28 দিন পরেও যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনি কল রিসিভ কিংবা ডায়াল কোনোটাই করতে পারবেন না। জি স্যার। তো বাংলালিংক এসে হঠাৎ করে অফার দিল আজীবন মেয়াদ, কোনো 21, 28, 30, 35 নাই। মোবাইলের সিম কিনছেন, আপনার মেয়াদ সবসময় থাকবে। তবে যদি দীর্ঘদিন আপনি না চালান মোবাইল তাহলে একসময় হয়তো অফ হয়ে যাবে, কিন্তু টাকার জন্য আপনার ফোন বন্ধ থাকবে না। তো এই অফার দেওয়ার পরে গ্রামীণ ফোন বাধ্য হয়েছে তাদের মেয়াদের সিস্টেম চেঞ্জ করতে। সো কম্পিটিটর অবশ্যই আমার মার্কেটিং অ্যাক্টিভিটিকে প্রভাবিত করে। ওকে, এরপরে পাবলিক। পাবলিক কাকে বলবো? লাইক স্যার বিকাশ আর নগদের মতো হ্যাঁ, না বিকাশ তো চেঞ্জ করে নাই। চেঞ্জ করে নাই, বাট নগদ হচ্ছে ওরা ইয়া করছে বিকাশের ইয়াটা দেখে ওদের হচ্ছে ক্যাশ আউট এখন সেন্ড মানি চার্জ ছিল 5 টাকা, ওইটা চেঞ্জ করে দিছে। এখন কিন্তু বিকাশ খুব সতর্কভাবে খেয়াল করছে যে আমাদের কাস্টমার ছুটে যাচ্ছে কিনা। এটা নিয়ে তো হ্যাঁ, স্যার ট্রল হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ কেমন? স্যার বতে বোকা না হয়ে নতে নগদে চলে আসুন, এরকম একটা ট্রল হচ্ছে স্যার এটা নিয়ে স্যার। এই ট্রোলটা কি বিকাশই না, এটা হচ্ছে মার্কেটে নগদ ছেড়েছে না? করছে, নগদ এই বিজ্ঞাপনটা করছে, বতে বিজ্ঞাপন না হয়ে নগদে চলে আসেন। দেন হচ্ছে স্যার এটা এগেইনস্টে হচ্ছে একটা মামলা টাইপের একটা কিছু হয়েছিল, সেটা হচ্ছে ইয়াতে মানে এটা নিয়ে কথাবার্তা হয়েছে। দেন হচ্ছে স্যার একটা সলিউশনে আসছে তারা, যে সলিউশনটা হচ্ছে কেউ কাউকে মানে কোনোভাবে ইয়া করবে না, বিজনেসের এই টাইপের কোনো ইনসাল্টিং টাইপের কিছু বলবে না। তো নগদ এটা মেবি চেঞ্জ করে ফেলবে আচ্ছা। এই বিজ্ঞাপনটা। হুম, 5টা বিজ্ঞাপন করছিল এবং হিট আর্টিস্ট দিয়ে। ওকে। তো আমরা একটা পেলাম। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরের এসে, সেটা হলো পাবলিক। পাবলিক কাকে বলে? আমরা সেদিন বলেছিলাম, দেখি মনে আছে কিনা কারো। পাবলিক কাকে বলে? মনে আছে কারো? পাবলিক হচ্ছে যে কোনো গ্রুপ যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ জড়িত আছে আমাদের কোম্পানির অ্যাক্টিভিটিজ এর সাথে, সে ধরনের যে কোনো গ্রুপকে আমরা বলছি পাবলিক। ক্লিয়ার? পাবলিকটা জি স্যার। যে কোনো গ্রুপ, সেটা কোনো পিপলের গ্রুপ হতে পারে, কোনো অর্গানাইজেশনের গ্রুপ হতে পারে, যে গ্রুপের প্রত্যক্ষ অ্যাক্টিভ আর প্যাসিভ ইন্টারেস্ট জড়িত আছে আমাদের কোম্পানির অ্যাক্টিভিটিস এর সাথে, এই ধরনের যে কোনো গ্রুপকে আমরা বলছি পাবলিক। তো পাবলিকের শ্রেণী বিভাগ এখানে দেখা যাচ্ছে। কয় ধরনের পাবলিক আছে? ফিনান্সিয়াল পাবলিক, মিডিয়া পাবলিক, গভর্নমেন্ট পাবলিক, সিটিজেন অ্যাকশন পাবলিক, লোকাল পাবলিক, জেনারেল পাবলিক এবং ফাইনালি ইন্টারনাল পাবলিক। ওকে, তো ফিনান্সিয়াল পাবলিক হচ্ছে বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স, ক্রেডিট অর্গানাইজেশন,
এই এই ধরনের যারা আছে এদেরকে আমরা বলবো ফিনান্সিয়াল পাবলিক। তাদের নীতিমালা, যেমন বিকাশ, নগদ, এরা একটা আমাদের জন্য পাবলিক। কারণ কাস্টমারদের কাছ থেকে টাকা আদায় কিংবা কাস্টমারের কাছে টাকা পাঠানো কিংবা সাপ্লায়ারদেরকে তাদের মানে র মেটেরিয়ালস এর দাম দেওয়া, এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় এদেরকে ইউজ করতে হয়। তো এদের অ্যাক্টিভিটিস, এদের ল, এদের মানে মূলনীতিগুলো, এগুলো আমাদের টোটাল অ্যাক্টিভিটিসকে অনেক সময় প্রভাবিত করে। এরপরে ব্যাংক গুলো তো আছে। মিডিয়া পাবলিক হচ্ছে যে সমস্ত মিডিয়া হাউস গুলো আমাদের বিজ্ঞাপন প্রচার করে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাদের ওখান থেকে নিউজ যায়। তো তাদের পজিটিভ কিংবা নেগেটিভ অ্যাটিটিউড আমাদের প্রতি, আমাদের প্রোডাক্টের প্রতি, এটা আমাদের টোটাল বিজনেসকে প্রভাবিত করে। গভর্নমেন্ট পাবলিক হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি গুলো অথবা বিভিন্ন ডিভিশন গুলো, যেমন আহ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় অথবা বাণিজ্য মন্ত্রণালয় অথবা পরিবেশ মন্ত্রণালয়, তারপরে যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন বিভাগগুলো, তারপরে ট্যাক্সেশন সিস্টেম, আহ এই জাতীয় বিষয়, মানে যে বিভাগগুলো আছে যেদেরকে আমরা বলছি গভর্নমেন্ট পাবলিক, তাদের সহযোগিতা অসহযোগিতা কিংবা তাদের নীতিমালা আমাদের ব্যবসাকে প্রভাবিত করতে পারে। এরপর সিটিজেন অ্যাকশন পাবলিক হচ্ছে যে সমস্ত আহ সক্রিয় সামাজিক সংগঠনগুলো, ভোক্তা অধিকার সমিতি বা এর মানে সমাজ সবুজ আন্দোলন অথবা নদী বাঁচাও আন্দোলন, এরকম যে সংঘবদ্ধ পিপলদের যে একটা গ্রুপ, এক বা একাধিক গ্রুপ, যাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়ার এগুলোর সাথে কোম্পানির নীতিমালা পরিবর্তনের সম্পর্ক জড়িত থাকে। সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে অথবা মানুষের স্বার্থে তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া করে যে কোম্পানিগুলোকে এগুলো মানতে হবে। তো এগুলোর সাথেও এইগুলোকে আমরা একটা পাবলিক হিসেবে চিত্রিত করব। তাদের দাবির সাথে ম্যাচিং করতে পারলে তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে। এরপরে হচ্ছে লোকাল পাবলিক। লোকাল পাবলিক হচ্ছে অর্গানাইজেশনের আশেপাশে যে সমস্ত পিপল থাকে তাদেরকে আমরা বলি লোকাল পাবলিক। যেমন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকাল পাবলিক হচ্ছে মুগ্ধামান্ডার জনগণ, স্পেশালি হচ্ছে গ্রিন মডেল টাউনের মধ্যে যারা বসবাস করে। আবার আপনার আহ মনে করেন যে বিভিন্ন কোম্পানি, প্রাণ আরএফএল ফ্যাক্টরি আছে হলো নরসিংদীতে, তো ফ্যাক্টরি আশপাশের মানুষগুলো প্রাণ আরএফএল এর জন্য লোকাল পাবলিক। এরপরে হলো জেনারেল পাবলিক। এইটা হচ্ছে আমরা পাবলিক বলতে যা বুঝি সেটা হলো জেনারেল পাবলিক। বলি না যে পাবলিক ধরেছে, পাবলিক সেন্টিমেন্ট, একেবারে সাধারণ মানুষ যারা, তাদেরকে আমরা বলছি জেনারেল পাবলিক। তাদের মতামত, তাদের পছন্দ অপছন্দ, তাদের বিরক্তি কিংবা ভালো লাগা, এগুলো একটা কোম্পানির জন্য ইম্পর্টেন্ট, কোম্পানির কে প্রভাবিত করে। আর ফাইনালি হচ্ছে ইন্টারনাল পাবলিক, মানে হলো কোম্পানির অভ্যন্তরীণ যারা আছে, যেমন আপনার এমপ্লয়িরা। তো এমপ্লয়ীদের কপারেশন অথবা এমপ্লয়ীদের যদি আপনার ডিসস্যাটিসফ্যাকশন, এই দুটোই কোম্পানিকে প্রভাবিত করে। এমপ্লয়িরা স্যাটিসফাইড থাকলে তারা মন দিয়ে কাজ করে, কোম্পানির কাজগুলো স্মুথলি হয়। এমপ্লয়িরা ডিসস্যাটিসফাইড থাকলে তারা বিভিন্ন সময় অসহযোগিতামূলক আচরণ করে, তো এতে কোম্পানির আলটিমেট আউটপুটটা কিন্তু ভালো হয় না। এই হলো আমাদের মোটামুটি ডিফারেন্ট টাইপস অফ পাবলিক। ক্লিয়ার? জি স্যার। জি তাহলে আমাদের মোটামুটি মাইক্রো এনভায়রনমেন্টাল ইস্যুগুলো এখানে শেষ হচ্ছে। মাইক্রো এনভায়রনমেন্টের যে 6টা বিষয় আমরা বলেছি, দ্য কোম্পানি, মার্কেটিং ইন্টারমিডিয়েট, সাপ্লায়ার্স, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, তারপরে হচ্ছে কাস্টমার, কম্পিটিটর, পাবলিক। এই 6টার কোনো পয়েন্টে কার কোনো জিজ্ঞাসা আছে কি? না স্যার। নেই। ওকে, তাহলে আমরা আমাদের মাইক্রো এনভায়রনমেন্ট অংশের নতুন রেকর্ডিংটা আবার আমরা ম্যাক্রোর জন্য করবো ইনশাআল্লাহ।